সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্ক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তাকে অর্থাৎ নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সাহায্য চেয়েছে। এখন ইন্টারপোল এই ব্যাপারে তুরস্ককে কি সাহায্য করে সেটা দেখার ব্যাপার। কেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুরস্ক এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো? এপাশে ইসরায়েল তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানকে ইহুদি বিরোধী ডিকটেটর বলে অভিহিত করেছে। ইসরায়েলি বা এরদোগানকে এখন হঠাৎ করে ডিকটেটর বলছে কেন? এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে যে তুরস্ক উন্নত মানের অফেন্সিভ এবং ডিফেন্সিভ সামরিক সরঞ্জামাদি এগুলো পাঠাচ্ছে সিরিয়ায়। এই সতর্কবার্তার আগে পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার সদস্যদের সাথে জরুরি বৈঠক করেছে। এদিকে অন্য মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অন্তত 200 থেকে 250টি আর্মার্ড ভেহিকেল অর্থাৎ সাজোয়া যান এবং অন্তত 20টি ট্যাঙ্ক মোতায়েন করেছে। এই রকম একটা প্রেক্ষাপটে মনে হচ্ছে বা প্রশ্ন আসছে, তাহলে কি ইসরায়েল এবং তুরস্কের মধ্যে সংঘাত কি আসন্ন? এরই সাপোর্টে ভিন্ন একটি খবর আছে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI বলেছে, ইরানের উপর যদি আমেরিকা নতুন করে হামলা চালায় তাহলে ইরান আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটে ড্রোন হামলা চালাতে পারে এবং এই হামলার কাজে ক্যালিফোর্নিয়ার উপকূলে অজ্ঞাত নৌযানকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করবে। ইরানের পক্ষ থেকে আরেকটি চমৎকার খবর আছে, সেটি হচ্ছে মার্কিন সরকার যদি ইরান বিরোধী চরম নিষেধাজ্ঞার দিকে যায় এবং এই নিষেধাজ্ঞা যদি কোনো দেশ বাস্তবায়ন করার উদ্যোগ নেয় তাহলে সেই দেশের জাহাজ হরমুজ প্রণালীতে নিষিদ্ধ হবে, সেই দেশের জাহাজ হরমুজ প্রণালীতে চলাচল করতে পারবে না। ইরানের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো এবং আরও প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। একেবারে ছোট ছোট কাটা করে মূল আলোচনাগুলো করব, ভিডিও খুব লম্বা করব না আশা করি। প্রথম আলোচনা হচ্ছে তুরস্কের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই পরোয়ানা জারি করেছে ইস্তাম্বুলের একটি আদালত। কারণ হচ্ছে গত মে মাসে ফ্লোটিলা সুমুদ গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই ফ্লোটিলায় হামলা চালিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী, বিশেষ করে নৌবাহিনী, এবং সেখানে ব্যাপক অত্যাচার নিপীড়ন করেছিল। 1-2 মারা গিয়েছিল হয়তো, বা যদি মারা নাও যায় তাহলেও প্রচণ্ড রকমের নির্যাতনের শিকার হয়েছিল ওই ফ্লোটিলায় অংশ নেওয়া বিভিন্ন দেশের লোকজন। এমনকি নারীদেরকে ধর্ষণ পর্যন্ত করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এই প্রেক্ষাপটে তুরস্কের আদালতে মামলা করা হয় এবং সেই মামলার একটা গুরুত্বপূর্ণ আইনি পর্যায়ে এসেছে। এই পর্যায়ে নেতানিয়াহু এবং আরও বেশ কিছু মানুষের বিরুদ্ধে, মোট সম্ভবত 36 জন এই মামলার আসামি, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এই পরোয়ানা যাতে কার্যকর করা যায় সেই জন্য ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইন্টারপোল সাহায্য করতে পারবে কিনা? ইন্টারপোল তথ্য দিয়ে সাহায্য করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ধর্ম, বর্ণ, বিদ্বেষ, রাজনৈতিক নেতা, এইরকম প্রেক্ষাপটে সম্ভবত তারা এই রকমের আহ্বানে সাড়া দেয় না বা দেবে না। আর সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক অঙ্গনে এখনও যেহেতু ইসরায়েল এবং আমেরিকার প্রভাব রয়েছে, সেক্ষেত্রে ইন্টারপোল কতদূর সাড়া দেবে সেটা দেখার ব্যাপার। ইন্টারপোল অবশ্যই পশ্চিমা প্রভাবিত একটি পুলিশ সংস্থা। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানকে ইসরায়েলি সরকার ইহুদি বিরোধী
ডিকটেটর বা স্বৈর শাসক হিসেবে মন্তব্য করেছে। বাস্তব কথা হচ্ছে এই মুহূর্তে ইসরায়েল এবং তুরস্কের ভেতরে খানিকটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত ৩-৪ দিন আগে সিরিয়ায় যে তুর্কি অবস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল, সেই হামলার পর এই টানাপোড়েনটা তৈরি হয়েছে। আমরা সবাই জানি এর আগে তুরস্কের সাথে ইসরায়েলের এবং ইসরায়েলের সাথে তুরস্কের যথেষ্টই ভালো সম্পর্ক ছিল, বাণিজ্যিক কূটনৈতিক বিভিন্ন রকমের সম্পর্ক ছিল। এমনকি ইসরায়েলের প্রেসিডেন্ট তুর্কি পার্লামেন্টে বক্তব্য পর্যন্ত দিয়েছে এই এরদোগানের আমলেই। তারপরেও মাঝে মাঝেই দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে যায় এবং এই সম্পর্ক খারাপ করার ক্ষেত্রে সবচেয়ে নেতিবাচক ভূমিকা পালন করেছে নেতানিয়াহু, যার কারণে তুরস্ক হয়তো আজকে আত্মসম্মান বাঁচানোর জন্য এইরকম একটা পর্যায়ে যেতে বাধ্য হচ্ছে। বিশেষ করে সিরিয়ায় তারা তুরস্ক যে বিমান ঘাঁটি পুনর্নির্মাণের কাজ করছিল সেই জায়গায় ইসরায়েল হামলা চালিয়েছে। ওটা তুরস্কের সার্বভৌমত্বের উপরেই হামলা চালানোর মতো। সেই জায়গায় এখনো তুরস্ক সামরিকভাবে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কোনো জবাব দেয়নি। বাট দুই দেশের পক্ষে অর্থাৎ ইসরায়েল এবং তুরস্কের ভেতরে, দুই দেশের ভেতরে বা দুই পক্ষের ভেতরে একটা চরম উত্তেজনা কাজ করছে এবং ক্রমেই এই উত্তেজনা বেড়ে চলেছে। এইরকম একটা প্রেক্ষাপটে তুরস্ক এবং ইসরায়েলের ভেতরে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এই অবস্থায় এক পক্ষ আর এক পক্ষকে নানা ধরনের বক্তব্য দিচ্ছে, ঘায়েল করছে, কথা বলছে ইত্যাদি ইত্যাদি। তবে এরই মধ্যে মনে হচ্ছে যে উত্তেজনাটা বেশ মারাত্মক আকার ধারণ করেছে। তার কারণ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে বলছে যে তুরস্ক সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থাৎ সেই প্রায় গোলান, কুন্নেত্রা, দারা এই সমস্ত এলাকায় অর্থাৎ দামেস্ক ছাড়িয়ে সামনে, রাজধানী দামেস্ক ছাড়িয়ে আরও সামনে গেলে ইসরায়েলি সীমান্তের দিকে বলা যায় যে সাজোয়া যান, আর্মার্ড ভেহিকেল এবং ট্যাঙ্ক মোতায়েন করেছে। বলা হচ্ছে 200 থেকে 250 আর্মার্ড ভেহিকেল এবং অন্তত 20টি ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দাবি এটা। আরও বিভিন্ন খবর থেকে, বিশেষ করে ইসরায়েলি গণমাধ্যম থেকে বলা হচ্ছে যে তেল আবিব নেটো জোটের আর্টিকেল 5টা বিশেষভাবে বিশ্লেষণ করে দেখছে। এর মূল কারণ হচ্ছে যে সাম্প্রতিক যে উত্তেজনা বা যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এই টানাপোড়েন থেকে যদি সামরিক সংঘাতের দিকে যায় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে। কারণ তুরস্ক হচ্ছে নেটো জোটের সদস্য। এখন নেটো জোটের সদস্য দেশের উপর হামলা চালালে তাহলে তো নেটো জোট আসতে বাধ্য, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু সেই প্রেক্ষাপটটা কীরকম হবে? এবং নেটো জোটের অন্য সদস্যদের সবার সাথে তো ইসরায়েলের সম্পর্ক খুব ভালো, এটা তো বেসিক্যালি পশ্চিমা জোট। তো যাতে নেটো জোট বিব্রত না হয় সেই জন্য ইসরায়েল বুদ্ধি করছে যে তুরস্ক যখন সিরিয়ায় অবস্থান করছে বা সাইপ্রাসে অর্থাৎ তুরস্কের ভূখণ্ডের বাইরে যখন অবস্থান করছে, তখন ওটা রাষ্ট্র হিসেবে তুরস্কের উপরে হামলা না, সেইভাবেই গণ্য করা হবে। এবং হয় সিরিয়ায় অথবা উত্তর সাইপ্রাসে তুর্কি অবস্থানে বড় রকমের হামলা করতে পারে ইসরায়েল। এটা ইসরায়েলের হায়ুম পত্রিকার খবর। তা ব্যাপারটা যদি তাই হয় তাহলে দুই পক্ষের ভেতরে একটা বড় রকমের সামরিক সংঘাতের আশঙ্কা আছে। গতকালকে কিন্তু আমরা খবর দিয়েছিলাম যে ভূমধ্যসাগরের এমন কিছু এলাকায় তুরস্কের যুদ্ধ জাহাজের আনাগোনা ঘোরাঘুরি বা অবস্থান করতে দেখা যাচ্ছে, যেখানে তুরস্ক কখনোই সাধারণত যুদ্ধ জাহাজ পাঠাতো না, সেই জায়গায় যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে। এবং এমন খবরও বেরিয়েছে যে ইসরায়েল এবং তুরস্কের যুদ্ধ জাহাজ মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে কোথাও কোথাও। তার মানে একটা সামরিক সংঘাতের আশঙ্কা আছে। এবং ইসরায়েল সিরিয়ায় যে তুর্কি অবস্থানে হামলা চালিয়েছে, ওটা তো জেনে শুনে হামলা চালিয়েছে এবং সেটা একেবারে তুরস্কের সীমান্তের কাছে, এগুলো জেনে শুনেই করেছে। এবং এটা মোটেই ইসরায়েল কুণ্ঠাবোধ করবে না তুরস্কের উপরে হামলা চালানোর ব্যাপারে। এগুলো তুরস্ককে অনেক আগেই হুঁশ হওয়া দরকার ছিল, আগেই তার খেয়াল করা দরকার ছিল। যাই হোক, এখন পরিস্থিতি এইরকম। এই অবস্থায় তুরস্ক কী করবে এবং ইসরায়েল কী করবে, আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে তারা দুই পক্ষই ভেতরে ভেতরে পুনর্মূল্যায়ন করছে, আলাপ আলোচনা করছে এবং সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। তাতে যা ভাবভঙ্গি মনে হয় দুই পক্ষের ভেতরে ছোটোখাটো হলেও একটা সংঘর্ষ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমি
ইরান প্রসঙ্গে একটু আসি। আপনারা সবাই জানেন, আমরা গত 2 দিন ধরে আলোচনা করে আসছি যে আমেরিকা ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে এবং ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন যে ইকোনমিক ডুমসডে ঘটাবে, অর্থাৎ ইরানকে একদম মানে নিষেধাজ্ঞার কিয়ামত বইয়ে দেবে, প্রচন্ড রকমের নিষেধাজ্ঞা দেবে। ইরান কি করবে? ইরান একদম সোজা করে বলে দিয়েছে আজকে, আমেরিকা যদি ইরানের উপরে এই রকমের কঠোর নিষেধাজ্ঞা দেয়, আমরা দুপুর ভিডিওতে বলেছিলাম 3টা অপশন আছে ইরানের হাতে, আর এখন ইরান নতুন করে আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে যদি আমেরিকা ইরানের উপরে কঠোর নিষেধাজ্ঞা দেয় আর বিশ্বের কোনো দেশ যদি সেই নিষেধাজ্ঞা ইরানের বিরুদ্ধে বাস্তবায়ন করতে যায়, তাহলে সেই দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না, নিষিদ্ধ ঘোষিত হবে। হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র তেলের জাহাজ কিন্তু চলে না, তেলের জাহাজ এর পাশাপাশি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য, তারপরে গাড়ি, সার, সিমেন্ট, মেটাল, বহু পণ্য, গ্যাস, বহু পণ্য কারো না কারোর এই হরমুজ প্রণালীতে আশা রাখবে। বহু কোটি ডলারের বাণিজ্য প্রতিদিন হয় এই হরমুজ প্রণালী দিয়ে। অতএব কারো না কারো জাহাজ আসতে হবে, বাট যে দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার উদ্যোগ নেবে সেই দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলতে দেবে না ইরান, এটা পরিষ্কার ঘোষণা। ফলে ইরানের হাতে যে 3টি অপশন ছিল মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার, সেই 3টি অপশনের সাথে আরেকটা নতুন অপশন যোগ হলো। এছাড়া চীন এবং রাশিয়া বেশ শক্ত অবস্থান নিয়েছে, কোনো মতেই ইরানের বিরুদ্ধে আমেরিকার এই শক্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নের সুযোগ দেবে না, তারা সহযোগিতা করবে না। কারণ এই চীন এবং রাশিয়া তারা নিজেরাও প্রায় মাঝে মাঝেই নিষেধাজ্ঞার কবলে পড়ে, আর রাশিয়া তো সেই ইউক্রেন যুদ্ধ শুরুর থেকেই নিষেধাজ্ঞার কবল আছে। এই দুটি দেশ এখন বুঝতে শিখেছে যে ইরানের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ করে দেয়া মানেই হচ্ছে তাদের বিরুদ্ধেও আমেরিকা মাঝে মাঝে নিষেধাজ্ঞা দেবে। তারা কি করবে? এই জন্য একেবারে শুরুতেই হয়তো চীন এবং রাশিয়া আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থানে যাবে যে আমরা এই নিষেধাজ্ঞার ভেতরে নেই। এপাশে মার্কিন ফেডারেল ইনভেস্টিগেশন, যেটা অর্থাৎ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একটা, FBI, তারা বলছে যে যদি আমেরিকা ইরানের উপর নতুন করে হামলা চালায় তাহলে ইরান হয়তো আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের হামলা চালাতে পারে, ড্রোন হামলা। এবং সেই ড্রোন হামলাটা হবে কিভাবে? সেই ড্রোন হামলাটা হবে আনআইডেন্টিফাইড, অশনাক্তকরণ যুদ্ধযান বা জলযান বা নৌযান, তাকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করে ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান। এই কথা বলছে আমেরিকার FBI। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে মার্কিন প্রশাসন, মার্কিন গোয়েন্দারা ইরানকে ভয় পাচ্ছে যে এই যুদ্ধ শুধুমাত্র, নতুন করে যদি যুদ্ধ শুরু হয় তাহলে সেই যুদ্ধ শুধুমাত্র ইরানের ভূখণ্ডে বা মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, সেই যুদ্ধ ইউরোপে তো ছড়িয়ে যাবে, এমনকি আমেরিকার মাটিতে চলে যেতে পারে। এটাই ভয় পাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এখানে আমি একটা প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করতে চাই, সেটি হচ্ছে আসলে কি আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় তাহলে ইরান আমেরিকার ভেতরে এইরকম ড্রোন ব্যবহার করে অথবা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখনকার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যালো ব্রিয়ান, ইরান ইসরায়েল ইউএস এর ওয়ার এই মুহূর্তে সরাসরিভাবে ইসরায়েল ভার্সেস টার্কি ওয়ারে পরিণত হয়েছে। টার্কি গতকাল থেকে সরাসরি অফিসিয়াল রিয়েক্ট করে যাচ্ছে যে আলদোহর এয়ারবেজে অ্যাটাক করার পর থেকে। এর মধ্যে টার্কি গতকালে সরাসরিভাবে একটা নেতানিয়াহুর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে গাজা প্লতিল্লায় অ্যাটাক করার অজুহাতে, এবং সেখানে তাকে দেখিয়েছে যে সে একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইম করেছে, যার ফলে তাকে মূলত সরাসরিভাবে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে টার্কি। একই সময়ে তারা আইসিসির অ্যারেস্ট ওয়ারেন্টের এগেইনস্টে ইন্টারপোলের রেড নোট জারি করার জন্য রিকোয়েস্ট করেছে ইন্টারপোলকে। আপনার মাথায় রাখতে হবে তাকে এই মুহূর্তে সে রিয়্যাক্ট করেছে যখন হচ্ছে গাজা জেনোসাইড অলরেডি ডান,
হান্ড্রেডস অফ থাউজেন্ডস পিপল যখন কিল করা শেষ হয়েছে তখন তারকে রিয়েক্ট করেছে, যখন তার উপর সরাসরিভাবে ইসরায়েল অ্যাটাক করেছে। তার আগে জিরো, কোনো রিয়েকশন তার্কির পক্ষ থেকে ছিল না, নট ইভেন অফিসিয়াল রিয়েকশন। এবং তার্কির এই রিয়েকশনের এগেনস্টে নেতানিয়াহুর অফিস সরাসরি রিয়েক্ট করেছে। নেতানিয়াহুর অফিস তার্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে একজন জেনোসাইডিয়াল রেজিম হিসেবে আখ্যা করেছে এবং তাকে একটা ডিক্টেটর বলেছে, এবং তারা বলেছে যে সে কুর্দিদের উপর জেনোসাইড চালিয়েছে, হামাসকে সে ফিলিং করে যাচ্ছে। এবং মানে আমি হাসছি, রিজন হচ্ছে যারা গাজাতে হান্ড্রেডস অফ থাউজেন্ডস পিপল কিল করেছে তারা আরেকজনকে জেনোসাইড রেজিম বলছে, জাস্ট এই জন্য হাসতে হচ্ছে। সো দুই পক্ষ এই মুহূর্তে মূলত সরাসরিভাবে একটা আরেকটার সাথে লেগে গেছে, এবং তাকে এগেনস্টে ইসরায়েল যে ওয়ারে যাওয়ার রাস্তা তৈরি করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সেটার অনেকগুলো সিমটমস আমি দেখাচ্ছি। মূল প্রধান ইস্যুটা হচ্ছে নেটোর আর্টিকেল 5। কেন? প্রথমত তার্কি এমন একটা স্টেট যে নেটোর আর্টিকেল 5 অ্যাক্টিভ হয়ে যেতে পারে তার সাথে যদি লড়াই করতে যায়। একইভাবে সে মুসলিম যে নেটো রয়েছে, ইসলামিক নেটো, যেটা মক্কা ফ্যাক্টেরও মেম্বার। সো আলটিমেটলি তাকে দুটো স্ট্রং হোল্ড রয়েছে। এই দুটো স্ট্রং হোল্ড থাকতেও ইসরায়েল কেন তাকে অ্যাটাক করার জন্য এত বেশি উদ্গ্রীব? অন্যতম প্রধান কারণ হচ্ছে নেটোর আর্টিকেল 5 যদি তার্কিশ অন্যান্য কোনো ফরেন বেজে ইসরায়েল অ্যাটাক করে, তাহলে ইসরায়েল বিলিভ করে যে নেটোর আর্টিকেল 5 ট্রিগার হবে না বা আর্টিকেল 5 অ্যাক্টিভ করা সম্ভব হবে না। কারণ হচ্ছে সরাসরি তার্কিশ সভরেন টেরিটরির উপর অ্যাটাক করা হয়নি। সেই জন্য এই অজুহাতে ইসরায়েল মনে করে যাচ্ছে আগামীর দিনগুলোতে সাইপ্রাস তার্কিশ বেসড কিংবা সিরিয়ান তার্কিশ বেসড অথবা হচ্ছে লিবিয়াতে তার্কিশ বেসড অথবা সোমালিয়াতে তার্কিশ বেসড এই ধরনের যত বেস ফরেন বেস রয়েছে সেগুলোতে ইসরায়েল অ্যাটাক করলেও আর্টিকেল 5 ভায়োলেটেড হবে না। এবং আর্টিকেল 5 ভায়োলেটেড যদি না হয় তাহলে আলটিমেটলি ন্যাটো এখানে ওয়ারে জড়াতে পারবে না। এবং এটা বিলিভ করে সে আগামী দিনগুলোতে তার সব ডিজাইন করে যাচ্ছে। এবং ইসরায়েলের অফিস সরাসরিভাবে এই মর্মে বিবৃতি পর্যন্ত দিয়েছে যে তারা ন্যাটোর আর্টিকেল 5 নিয়ে বিশাল বিশদ রিসার্চ করেছে এবং বেশ ভালো স্টাডি করেছে। তারা বিলিভ করে আর্টিকেল 5 ট্রিগার হবে না। তাদের এখানে একটা যুক্তিও স্ট্রং আছে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। ন্যাটোর অন্যতম প্রধান মেম্বার হচ্ছে ইউএসএ। ইউএসএ যখন ইরানের সাথে ওয়ার করতে আসে, ইরান মূলত ইউএসএ সব মিলিয়ে 13টা সেটেলমেন্ট অ্যান্ড অ্যাসেট সরাসরিভাবে কমপ্লিটলি ডিস্ট্রয়েড করে দিয়েছে। সবগুলো হচ্ছে মিলিটারি বেস। জর্ডান, কাতার, কুয়েত, ইউএই, বাহরাইন, সৌদি আরব, ইভেন ইসরায়েল, অলমোস্ট এভরিওয়্যার সবগুলোতে ইরান মূলত তার মিসাইল অ্যাটাক চালিয়েছে এবং সেগুলোকে ডিস্ট্রয় করেছে। বাট ন্যাটোর আর্টিকেল 5 তখন অ্যাক্টিভ হয়নি, কজ এটা অনলি ইউএস এর ওয়ার এবং ইউএস এর সভরেন টেরিটরির বাইরের ওয়ার। দ্যাটস ওয়াই আর্টিকেল 5 এখানে অ্যাক্টিভ করা সম্ভব হয়নি। ইভেন ইউএস ও ন্যাটো মেম্বারদেরকে রিকোয়েস্ট পর্যন্ত করেছে, সেটা অ্যাক্টিভ করার জন্য হয়নি, মানে তাদের সাথে যুদ্ধ করার জন্য, বাট অ্যাক্টিভ হয়নি। সেম এজ ইসরায়েল বিলিভ করে তার্কির ফরেন বেসে যদি ইসরায়েল অ্যাটাক করে তাহলে নেটোর আর্টিকেল 5 অ্যাক্টিভ হবে না। সো কজ ইজ এই মুহূর্তে ইসরায়েল মূলত সরাসরিভাবে কনসিডার করে যাচ্ছে আগামীর দিনগুলোতে হয় সিরিয়া নয়তো সাইপ্রাস, এই দুইটার একটা জায়গায় খুব দ্রুত সময়ে তারা অ্যাটাক করবে। কেন করবে এর পেছনের কারণটা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। এই মুহূর্তে ইসরায়েলের যে প্রেসিডেন্ট রয়েছেন, প্রাইম মিনিস্টার রয়েছেন নেতানিয়াহু, তিনি মূলত সরাসরিভাবে একটা ওয়ার রেজিম। তার সব ধরনের চিন্তা ভাবনায় মূলত ওয়ার 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 ওয়ার। সো ইরানের সাথে 40 বছর ধরে যে ওয়ারের প্ল্যান করে যাচ্ছে সেটা অলরেডি এক্সিকিউটেড, এবং সে জিতেছে না হেরেছে এটা অ্যাকচুয়ালি ম্যাটারই করে না, তার ম্যাটার হচ্ছে ওয়ার করা। সো আলটিমেটলি সে ওয়ার করেছে। এবার সামনে অক্টোবরে নির্বাচন আসতে যাচ্ছে। যে নির্বাচনকে কেন্দ্র করে নেতানিয়াহু মূলত তার অফিস সরাসরিভাবে বেশ প্রিপারেশন নিয়েছে। আগামী নির্বাচনে তাদেরকে জিততে হবে। এখন আগামী নির্বাচনে জিততে হবে, এটার পেছনের অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে আগামী নির্বাচনে যদি জিততে হয় তাহলে এমন একটা ফিল্ড তাকে তৈরি করতে হবে যে ইসরায়েলি সাধারণ নাগরিকদের সে বোকা বানাতে হবে। অ্যান্ড বোকা বানানোর একমাত্র রাস্তা এই মুহূর্তে ইরান ওয়ার নয়, নতুন কোনো ওয়ার। অ্যান্ড সেই নতুন ওয়ারটা হতে পারে তার্কির সাথে। নাম্বার 1 কজ। নাম্বার 2, যদি ইসরায়েলের তার্কির সাথে ওয়ার করে সে কোনোভাবে নির্বাচনে জিতে যেতে পারে, ওয়ারে জিতলো না জিতলো সেটা আসলে তার কাছে ম্যাটার করে না, নির্বাচনে যদি জিতে যেতে পারে তাহলে এটা হবে তার লাইফে লাস্ট চান্স যে গ্রেটার ইসরায়েলকে এক্সপ্যান্ড করা। আগামীর দিনগুলোতে গ্রেটার ইসরায়েল হতে হবে, গ্রেটার ইসরায়েল হওয়ার জন্য এভরিথিং চেষ্টা করে যাচ্ছে, এবং গ্রেটার ইসরায়েল হওয়ার জন্য সব রাস্তা তৈরি করতে নেতানিয়াহুকে প্রয়োজন। ইসরায়েলি অফিস এটা বিলিভ করে। সো আলটিমেটলি ওয়ার মেকানিজম মূলত নেতানিয়াহুকে ডেমোক্রেটিক্যালি পাওয়ারে আনার জন্য টার্কির সাথে একটা ওয়ার এই মুহূর্তে তার জন্য ইমিনেন্ট হয়ে গেছে, এবং সেটা হয় সাইপ্রাস নয়তো সিরিয়াতে, যে কোনো এক জায়গায় হতে পারে। এবার টার্কি কেন? অন্যতম প্রধান কারণ হচ্ছে এন্টায়ার রিজনে যদি গ্রেটার ইসরায়েল মানে এক্সপ্যান্ড করতে যায় তাহলে সবচেয়ে বড় ভিকটিম হবে টার্কি আগামী দিনগুলোতে। টার্কির এনাতোলিয়া রিজন, ইরাক, সিরিয়া, লেবানন, অলমোস্ট এন্টায়ার এই রিজনটা পুরোটা টার্কির ডোর স্টেপে, এবং এটাকে আলটিমেটলি
যদি ক্যাপচার করতে যায় তাহলে তার্কিকে আগে ডিস্টেবল করতে হবে, অ্যান্ড দ্যাটস ওয়াই তার্কি এই মুহূর্তে মেইন কি টার্গেটে পরিণত হয়েছে। অ্যান্ড এখানেই আসি মূলত আগামীর দিনগুলোতে গ্রেটার ইসরায়েল যদি হতে যায় তাহলে তার্কি আসলে কি রিয়েক্ট করবে এবং তার্কিকে কেন এই মুহূর্তে টার্গেট করা হচ্ছে। মূল প্রধান কারণ হচ্ছে এরদোগান এই মুহূর্তে তার্কির যে ক্ষমতায় বসে আছে সে আনডিফিটেড একজন পাওয়ারফুল ম্যান হিসেবে বসে আছে। অলমোস্ট অল পলিটিক্যাল পার্টি তার নিচে অবস্থান করে যাচ্ছে। অল দ্য মিলিটারি হেডস, ইন্টেলিজেন্স হেডস যা কিছু আছে সবকিছু তার কন্ট্রোলে রয়েছে। তাকে ক্ষমতা থেকে কোনোভাবেই নামানোর চেষ্টা করা সম্ভব হচ্ছে না। এর আগে কু করার চেষ্টা করা হয়েছে, তাকে ক্ষমতা থেকে নামাতে পারেনি। সো তাকে যদি ক্ষমতা থেকে নামাতে হয় এখন এমন একটা মানে অদ্ভুত ফিল্ড তৈরি করতে হবে যাতে তার্কির মানুষ তার বিরুদ্ধে রেভলিউশন করে। সো যদি ওয়ারটা শুরু করতে পারে, কিছুদিন পর্যন্ত ওয়ার কন্টিনিউ করে, তাহলে তার্কিতে হয়তোবা এমন একটা পরিবেশ তৈরি হতে পারে যে এরদোগানের বিরুদ্ধে সাধারণ মানুষ লড়াই করতে শুরু করেছে। দ্যাটস ওয়াই ইউএসএ এখানে একেবারেই নীরব। ইউএসএ চায় অ্যাকচুয়ালি যে তার্কির বিরুদ্ধে ইসরায়েল লেগে যাক, এবং লেগে গেলে এখানে তাদের জন্য সুবিধা, তারা এরদোগানকে সরাতে পারবে। নেতানিয়াহুর যে প্ল্যান রয়েছে, ওয়ার প্ল্যান, সেটা এক্সিকিউট হবে। নেতানিয়াহু ক্ষমতায় থাকবে, গ্রেটার ইসরায়েল প্রতিস্থাপন করার রাস্তা তৈরি হবে, এবং আগামীর দিনগুলোতে এন্টায়ার মিডল ইস্টার রিজনে অনলি কিং হিসেবে পরিণত হবে ইসরায়েল। এটা চেষ্টা করে যাচ্ছে। বাট এখানেই মূল পয়েন্ট যে এরদোগান পলিটিক্যালি যথেষ্ট পরিমাণে চালাক মানুষ, যার আলটিমেট গোল হচ্ছে মূলত খুব দ্রুত সময়ে এসে মক্কা ফ্যাক্টে জয়েন করা। ইভেন সে একজন ন্যাটো মেম্বার, তারপরে মক্কা ফ্যাক্টকে সে মনে করেছে তার প্রয়োজন। কেন মনে করেছে? বিকজ এই রিজনে যদি ওয়ার লাগে, একা তার্কি যদি লড়তে যায়, তার্কি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে খুব খাবে, খুব স্বাভাবিক। কিন্তু এখন তার প্রয়োজন হচ্ছে রিজনাল সাপোর্ট। সেই সাপোর্ট মূলত হচ্ছে নিউক্লিয়ার বেসড পাকিস্তান এবং নন নিউক্লিয়ার বেসড সৌদি আরব। ইভেন দুটো আবার রিজনাল বিগ কান্ট্রি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যাটার রয়েছে। সো দ্যাটস ওয়াই এরদোগান মূলত এই কাজটা করেছে। যেটা আমি বারবার বলি যে এরদোগানের অসংখ্য জিনিস খারাপ আছে, কিন্তু কিছু কিছু জায়গায় সে মারাত্মক লেভেলের কারেক্ট, এবং এটা সেটাই। সো বাই দ্য ওয়ে, এই পর্যন্ত তার্কি এবং ইসরায়েল। দেন আসে মূলত হচ্ছে এই পয়েন্টে ইউএসএ এখন সেকেন্ডারি পার্ট হয়ে গেছে। লাইক ইউএসএ সরাসরিভাবে ইরানের বিরুদ্ধে লাগতে গিয়ে তার নিজের মাজা ভাঙ্গা অবস্থায় গত পরশুদিন তারা যেমন স্যাংশনের কথা তুলেছে যে সিভিয়ার কনসিকুয়েন্সেস তৈরি হবে, এবং হিউম্যান হিস্ট্রিতে সবচেয়ে কনসিকুয়েন্সিয়াল স্যাংশন তারা এই মুহূর্তে দিতে যাচ্ছে মূলত ইরানকে। সো সেটার এগেনস্টে আজকে আব্বাস আরাগচি সরাসরিভাবে একটা টুইট 2012 সালে বারাক ওবামার টুইটকে কোট করে বলেছে 14 বছর আগে মানে সিভিয়ার স্যাংশন ফেইল, 8 বছর আগে ক্রিপলিং স্যাংশন ফেইল, 5 বছর আগে সরাসরিভাবে ডিস্ট্রাকশন স্যাংশন ফেইল, এবং কিছুদিন আগে আনকন্ডিশনাল সারেন্ডার ফেইল্ড, অ্যান্ড নাও আছে হচ্ছে মানে হিস্ট্রিক্যাল বিগেস্ট ক্রিপলিং স্যাংশন, এটাও ফেইল হওয়ার পথে যাচ্ছে। জাস্ট ক্লিয়ার করে দিই যে গত পরশুদিন যখন স্যাংশনের কথা বলেছে, আজকে ইউএস ট্রেজারি সেক্রেটারি সরাসরিভাবে চায়নাকে রিকোয়েস্ট করে যাচ্ছে যে তাদের স্যাংশন যেন চায়না মূলত হচ্ছে মানে, এবং ইরানের সাথে যেন কোনো ধরনের ইকোনমিক্যাল রিলেশন তৈরি না করে। চায়না এক ওয়ার্ডে সরাসরিভাবে নিষেধ করে দিয়েছে। চায়না বলেছে যে তারা আনএথিক্যাল কোনো ধরনের স্যাংশন কারো পক্ষেই কোনোদিন মানবে না, এবং ইরানের পক্ষেও মানবে না। একই সময়ে যে স্যাংশন বারবার ফেল হচ্ছে, ইরানের বিরুদ্ধে যেসব স্যাংশন বারবার ফেল হচ্ছে, এর পেছনের কারণ মূলত হচ্ছে চায়না এবং রাশিয়া। ইরানের যে লাস্ট 20 বছরের ধরেন ইকোনমিক্যাল ব্যাকবোন, সেটা মূলত চায়না এবং রাশিয়া। সো এই দুই কান্ট্রি তাদেরকে ব্যাক করে ইকোনমিক্যালি টিকিয়ে রেখেছে, এবং তাদের ইকোনমিক্যাল ডিজাইন এমনভাবে করা হয়েছে এন্টায়ার আমেরিকান যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, এটার বাইরে গিয়ে তারা নিজেদের ইকোনমি চালিয়ে নিচ্ছে। সো আলটিমেটলি হচ্ছে ইউএস যত ধরনের ক্রিপলিং অমুক তুমুক করে ফেলবো বলে তার কোনোটাই এখানে কাজে দিবে না, কজ তারা অলরেডি এন্টায়ারলি নিজেদেরকে সেপারেট করে নিয়েছে আমেরিকান ফাইন্যান্সিয়াল সিস্টেম থেকে। বাট ডেফিনেটলি সামান্য কিছু ইম্প্যাক্ট তো হবেই। একই সময়ে আসে তেলের বাজার ইউএসএ স্টিল না কন্ট্রোল করতে পারছে না। গতকালকে স্কট ব্র্যান্ড মূলত হচ্ছে ট্রেজারি সেক্রেটারি সরাসরিভাবে বলেছেন যে এখনো তেলের বাজার কেন উপরের দিকে যাচ্ছে সে আসলে আন্দাজ করতে পারছে না, তার এর পেছনের কারণ জানা নেই। আমি গত পরশুদিনের ভিডিওতে যেমনটা বলেছি যে ইউএসএ প্রতিদিন বলে যাচ্ছে যে তারা 10 মিলিয়ন ব্যারেলস অফ তেল হরমুজ প্রণালী হয়ে পাইরেট করে নিয়ে যাচ্ছে। এটা পুরোটাই ভুল ধারণা। রিজন হচ্ছে যদি তারা তেল সত্যি সত্যি নিতে পারতো তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের অ্যাভেলেবিলিটি হতো, বাজার স্বস্তি থাকতো, তেলের দাম কমে আসতো। কিন্তু যত ধরনের প্রোপাগান্ডা নিউজ মার্কেটে ছড়াচ্ছে তত পরিমাণ তেল কিন্তু বাজারে দিতে পারছে না। দ্যাটস ওয়াই তেলের বাজার ধীরে ধীরে আপ হচ্ছে, এবং এই মুহূর্তে 95 চলছে। তো এক ক্রুডের দাম যদি এই মুহূর্তে 95 চলে, আর ইউএসএ বারবার বলে যাচ্ছে যে তারা তেলের বাজার নিয়ন্ত্রণ করে যাচ্ছে, এক্স্যাক্টলি রং মেসেজ। এটা কোনোভাবেই কাজে দিচ্ছে না।
দ্যাটস ওয়াই আজকের দিনে যে আমেরিকান স্যাংশন রয়েছে এবং ইরানের বিরুদ্ধে আমেরিকান যে ইকোনমিক্যাল ওয়ারফেয়ার রয়েছে সেটাও ফেলড হতে বসেছে। অ্যান্ড এট দ্য সেম টাইম লাস্ট অন নট অন দ্য লিস্ট মূলত হুতি এখনো তার ওয়ার চালিয়ে যাচ্ছে। আজকেও তারা সৌদি ব্যাগ মালয়েশিয়ার ট্যাঙ্কে এমনভাবে অ্যাটাক করেছে, ইটস লাইক এ সফিস্টিকেটেড অ্যাটাক, যেটা রাশিয়া করেছে কিছুদিন আগে ইরানের ইউক্রেনের সব ধরনের ট্যাঙ্কগুলোকে তারা ডিস্ট্রয় করেছে। ঠিক একই ধরনের অ্যাটাক হুথি করে যাচ্ছে। সো এটা ক্লিয়ার যে এই মুহূর্তে এন্টায়ার ওয়ার্ল্ড সিনারিওতে তিনটা জিনিস একদম কমনলি হচ্ছে। একটা হচ্ছে আমেরিকান ওয়ারফেয়ার এগেনস্ট ইরান, ইসরায়েলি ওয়ারফেয়ার এগেনস্ট টার্কি, অ্যান্ড হুথি ওয়ারফেয়ার এগেনস্ট এন্টায়ার মিডল ইস্টার্ন কান্ট্রি। বাট মাথায় রাখতে হবে যে এই মুহূর্তে মক্কা ফ্যাক্ট নিয়ে বেশ শোরগোল চলছে, অনেকগুলো দেশকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে ইনক্লুডিং বাংলাদেশ। বাংলাদেশ অলরেডি ওপেনলি বলেছে যে মক্কা ফ্যাক্টে জয়েন করার জন্য তারা প্রস্তুত। সিরিয়া সেম ভাবে জয়েন করার জন্য প্রস্তুতি নিয়েছে। অ্যান্ড এট দ্য সেম টাইম আরো অনেক কান্ট্রি আসছে। আমি বাংলাদেশের পক্ষে এটুকু বলবো, কোনো ফ্যাক্ট আমাদেরকে নিরাপত্তা দিবে না, কোনো ফ্যাক্ট আমাদেরকে নিরাপত্তা দিবে না যতদিন না পর্যন্ত আপনি নিজে নিরাপদ আছেন, নিজে নিরাপদ বা স্ট্রং অবস্থান তৈরি করতে পারছেন। আমাদের বিশাল একটা মিলিটারি রয়েছে, আমাদের এন্টায়ার ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। আমাদের নিজের মিলিটারিকে বিল্ড আপ অনেক স্ট্রংলি করতে হবে, লাইক ইরান যেভাবে নিজেদেরকে স্ট্রং করেছে সেভাবে আমাদের করতে হবে। এট দ্য সেম টাইম আমাদের নিজেদের জিওগ্রাফিক্যাল যে স্ট্রেংথ রয়েছে এবং সেটা যে মানে বেনিফিট রয়েছে সেটা আমাদের পুরোপুরিভাবে আদায় করতে হবে। ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ইরান যেমন মিডল ইস্টের একটা জিওগ্রাফিক্যাল কন্ডিশন নেক দখল করে আছে, ঠিক একইভাবে আমাদের হাতেও জিওগ্রাফিক্যাল একটা নেক রয়েছে, আর সেটা হচ্ছে বে অফ বেঙ্গল অ্যান্ড চিকেন নেক এরিয়া। ডেফিনেটলি আপনি বুঝতে পারছেন আমি কি আন্দাজ করে যাচ্ছি। সো ইরানের শত্রু ছিল ইউএসএ, এটার বেনিফিট নিয়েছে চায়না এবং রাশিয়া। ওয়াই? কজ ইরানের শত্রু। এট দ্য সেম টাইম আমাদের এই মুহূর্তে যে অবস্থান দাঁড়িয়েছে, আমাদের নেবারিং কান্ট্রি ডেফিনেটলি আমাদের এই মুহূর্তে শত্রু অবস্থানে দাঁড়িয়ে আছে। সো এটার বেনিফিট নিতে আসবে কি? চায়না অ্যাজ ইউজুয়াল। সো আমাদের যদি এভাবে আমরা বেনিফিট আদায় করতে না পারি এবং আমাদের মিলিটারিকে আমরা ফুললি ডেভেলপ করতে না পারি, তাহলে যে কোনো ধরনের ফ্যাক্টই করেন ওই ফ্যাক্ট আলটিমেটলি ব্যর্থ হবে। ন্যাটো কোনোদিন কাউকে নিরাপদ করতে পারেনি। আজকের দিনের অবস্থাতে এমন দাঁড়িয়েছে যে রাশিয়া চাইলে পুরো ন্যাটোকে অ্যাটাক করে। ন্যাটো ফুললি এই মুহূর্তে মানে লেস ডিফেন্ডেবল একটা কান্ট্রি, যার কারণে তার কি ওই ফিল করে যাচ্ছে যে তার আর একটা ফ্যাক্টের প্রয়োজন, তার আর একটা নেবারিং কান্ট্রির সাথে চুক্তি প্রয়োজন। সো ফ্যাক্ট যদি সরকার মনে করে যে এটা নিরাপত্তা দেবে হয়তো বা মনে করতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে আমার নিজের মিলিটারি যদি স্ট্রং না হয় কোনো দেশ এসে আমাকে সেভ করবে না। দ্যাটস দ্য আমি বলছি যে এটা একটা কোশ্চেনেবল ফ্যাক্ট, যে ফ্যাক্ট আসলে অন্য কোনো এজেন্ডা আছে কিন্তু কোনো সেফটি দেওয়ার জন্য এজেন্ডা নেই, এবং এটা ডিজাইন এমনভাবে করা হয়নি যে সাউথ এশিয়ান কোনো কান্ট্রিকে এসে নিরাপত্তা দিবে লাইক বাংলাদেশ। বাট